বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমরা সেটের সামনে বসে যে যেখান থেকে অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছো সবাইকে আমার পক্ষ থেকে করোনাকালীন শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমরা গতদিনে কেমিস্ট্রির যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম তারই আলোকে আজকে আমরা তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোল ও রাসায়নিক সমীকরণ এবং লিমিটিং বিক্রিয়ক। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা এখানে তাহলে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি প্রশ্ন লিখেছি, কি জানো, যদি হাইড্রোজেন অণু দেওয়া যায় তোমাকে, দেওয়ার পরে যদি বলা যায় যে সেখান থেকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করো, তো আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতে আমাদের হাইড্রোজেন প্রয়োজন হয় এবং ক্লোরিন দরকার হয়। তো যদি তোমাকে ফিক্সড পরিমাণ বললাম যে তুমি সেখান থেকে হাইড্রোজেনের অণুর সংখ্যা বেশি নিতে পারবে না, তাহলে তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটি উৎপন্ন করতে পারবে, মানে কত অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতে পারবা, তো সেই বিষয়টা আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে হিসাব করে দেখব। শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন ও ক্লোরিন মিলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় সেই দুজনের বিক্রিয়াটা দেখাইতে হবে। তো আমরা একটা বিক্রিয়া চলে যাচ্ছি। তো আমরা জানি, দেখো, হাইড্রোজেন এক অণু আর ক্লোরিনের এক অণু, তারা সংযুক্ত হয়ে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তা আমরা যদি কোনো বিক্রিয়া লিখি, এ ধরনের বিক্রিয়া লেখার পরে অবশ্যই সমতা করতে হবে, কারণ সমতা না করলে তোমরা হিসাব মিলাইতে পারবে না। তো সমতা করতে গেলে দেখো এখানে এক অণু হাইড্রোজেন মানে হচ্ছে 2 পরমাণু, তাহলে এখানে লাগবে হাইড্রোজেন 2 পরমাণু। আবার ক্লোরিন এখানে 2 পরমাণু হয়ে গেছে, ক্লোরিন 2 পরমাণু আছে, তার মানে আমাদের সমতাটাও ইজি ছিল। যাক, এখন আমরা প্রথমত জানি যে এক অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমাদের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.023 × 10⁻23 এত টি। তো আমরা প্রথম কথাই বলতে পারি যে এখানে হাইড্রোজেন অণু আছে, তাহলে কতটি যেন, 6.023 × 10⁻23 এতটি। ক্লোরিন আছে কত, একই পরিমাণ, 023 × 10⁻23। আর এখানে দেখো 2 তো ছিল, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পরিমাণও ছিল তো কত, 6.023 × 10⁻23। তো এখানে তো আমাদের লাগবে না, যা আছে ঠিক আছে। এখানে শুধু একটু আমাদের ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। এখানে হয় হচ্ছে 12.0 কত হবে, 46 × 10⁻23। তাহলে আমরা এ পাশে বরাবর আর যা ছিল তা লিখলাম না। এখন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এতটি হাইড্রোজেন, অর্থাৎ 6.023 × 10⁻23 এতটি হাইড্রোজেন থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এতটি। তাহলে আমরা ঐকিক নিয়ম এখন ব্যবহার করতে পারি যে 6.023 × 10⁻23 এতটি হাইড্রোজেন অণু হতে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। কত অণু যেন, 12.046 × 10⁻23 এতটি। অতএব আমরা একথা বলতে পারি, সুতরাং একটি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বরাবর হাইড্রোজেনই লিখবো, অণু হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় 12.046 × 10⁻23 ডিভাইডেড কত, এটা অর্থাৎ 6.023 × 10⁻23। আচ্ছা, এতটি। সুতরাং আমাদের সংখ্যায় দেখো দিয়ে রাখছিল কত, 20টি। এবার আমরা এটাকে 20টি বলে দিলাম যে 20টি হাইড্রোজেন অণু হতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপন্ন হবে। প্রথমে ছিল কত, 23 × 10⁻23, আর এটার সঙ্গে আমাদের 20 গুণ দিতে হবে, 46 10⁻23 × কত, 20। তো সচরাচর আমরা দেখছি 10⁻23 কাটে, এটা দ্বারা এটাকে কাটলে কত হবে যেন, 2। তার মানে 2 এর সাথে 20 যদি গুণ দিই তো কত হবে, 40। তার মানে আমাদের প্রশ্নে যে কথা বলা হয়েছিল, আমরা যদি 25টি হাইড্রোজেন অণু দেওয়া যায় তাহলে সেখান থেকে তুমি সর্বোচ্চ 40টি হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু উৎপন্ন করতে পারবে। এভাবে 20টির জায়গায় যদি আমরা যে কোনো একটা নাম্বার বসিয়ে দেই, নিশ্চয়ই তোমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারবা। অথবা আমি হাইড্রোজেন না দিয়ে যদি বলি এই জায়গায় যে 100টি ক্লোরিন দিয়ে রাখছি, তো 100টি ক্লোরিন হতে কতটি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতে পারবো বা সেটা আমরা বের করতে পারবো। তো নিশ্চয়ই এ ধরনের যে কোনো সমস্যা তোমরা পারবে। এবার আমরা এর চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে যে অঙ্কগুলো আছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো তোমরা নিশ্চয়ই একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি বলা হয়েছে যে
150 গ্রাম, আগে আমরা অণুর সংখ্যা টি থেকে এবার আমরা গ্রামে চলে আসলাম। 150 গ্রাম ক্লোরিন হতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে? তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইড যদি উৎপন্ন করতে চাই অবশ্যই সেখান থেকে আমাদের সোডিয়ামও লাগবে এবং ক্লোরিন লাগবে। তাই আমি প্রথম ক্লোরিনটাই দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন। এখানে আমরা ক্লোরিনের পরিবর্তে সোডিয়াম দিতে পারতাম, যে সোডিয়াম থেকে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এই হিসাব একই রকম হবে। অথবা একটা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে কত গ্রাম ক্লোরিন লাগে বা কত গ্রাম সোডিয়াম লাগে, সেটাও একই প্রক্রিয়া আমরা হিসাব করব। তো আমরা চলো শুরু করে দেখি। প্রথমে আমরা যেহেতু বিক্রিয়াটি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা লিখে নিব। যেমন দেখো, আমরা জানি যে সোডিয়াম এবং ক্লোরিন যদি বিক্রিয়া করে উৎপন্ন হয় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো আমরা তো বলছি যে বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়া থেকে আমরা যখন ক্যালকুলেশন করতে যাব, তো সেক্ষেত্রে সমতা করা অত্যাবশ্যক, অবশ্যই সমতা করতে হবে। তাহলে ক্লোরিন ছিল 2টা, আমরা এখানে 2টা বানিয়ে দিলাম, কিন্তু সোডিয়াম বেড়ে গেল, আমরা এখানে সোডিয়াম 2টা দিয়ে দিলাম। এবার আমরা এর ভর নির্ণয় করব। দেখো, আমাদের সোডিয়ামের ভর আমরা জানি কত যেন 23, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, কিন্তু এর পরমাণু ছিল কয়টা? 2টা, আমরা 2 লিখলাম। এপাশে 2 ইন্টু, দেখো এখানে এটাকে ইন্টু দেওয়ার পরে এপাশে সোডিয়াম ছিল কত? 23, আর ক্লোরিন ছিল 35.5। তার মানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এখানে হবে হচ্ছে 46, এটা হবে হচ্ছে 71, এটা হবে 2 ইন্টু 58.5। তার মানে এই সোজা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? 117। তো সবগুলো আমাদের গ্রাম এককে ছিল। দেখো, সবগুলোই আমাদের এখানে কি ছিল যেন? গ্রাম এককে। তো আমরা এই বিক্রিয়া লেখার পরে একটা পরিষ্কার ধারণা পাচ্ছি যে আমাদের 46 গ্রাম, সরি, এখানে 71 গ্রাম ক্লোরিন লাগে। এই সোজা ক্লোরিন ছিল, যেহেতু আমাদের ক্লোরিন হতে বলছে, ক্লোরিন থেকে আমরা যাব। তো 71 গ্রাম ক্লোরিন হতে সোডিয়াম ক্লোরাইড পাইলাম কত? 117 গ্রাম। এটা আমরা লিখে নিই তাহলে। তো এখানে পরিষ্কার, এখান থেকে দেখো 71, যেহেতু আমরা ক্লোরিন লাইন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সোডিয়াম বলে এই লাইনে চলে যেতাম। তার মানে আমরা লিখলাম 71 গ্রাম, 71 গ্রাম ক্লোরিন হতে কি পাইলাম যেন? সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। কত গ্রাম যেন? আমরা এখানে লিখলাম 117 গ্রাম। সুতরাং এই কথা বলতে পারি যে 1 গ্রাম ক্লোরিন হতে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। এটা কত যেন? 117 ডিভাইডেড 71। সুতরাং আমাদের দেওয়া আছে কত? 150 গ্রাম। তার মানে হচ্ছে 150 গ্রাম ক্লোরিন হতে আমরা কি পাই? সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। হচ্ছে ক্যালকুলেশন, এখানে আমাদের 117 গুণন 150 ডিভাইডেড 71। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 71 17,550, এটাকে ভাগ দিলে 247.183 এত গ্রাম। তার মানে আমরা পাইলাম, তোমাকে যদি বলা যায় যে 150 গ্রাম ক্লোরিন হতে কত গ্রাম সোডিয়াম পাওয়া যাবে, আমরা 150 গ্রাম ক্লোরিন হতে 247.183 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে পারবো। অনুরূপভাবে যদি আমাকে বলা হতো 150 গ্রাম সোডিয়াম হতে কত গ্রাম উৎপন্ন হতো, তাহলে তখন আমরা এখান থেকে বলতাম 46 গ্রাম সোডিয়াম হতে উৎপন্ন হতো কত গ্রাম? এই 117 গ্রাম, বা এইভাবে প্রক্রিয়াটা এভাবে চেঞ্জ হতো। যদি তোমাকে বলা হতো 150 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে কত গ্রাম ক্লোরিন লাগে, তখন আমরা শুধু এই কথা আগে লিখতাম যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে ক্লোরিন লাগে 150 গ্রাম। 1 গ্রামের কত? 150 গ্রাম কত? এইভাবে আমরা ক্যালকুলেশন করে যে কোনো প্রান্ত থেকে, অর্থাৎ ঐকিক নিয়ম তোমরা যদি হিসাব নিকাশ বোঝো, ক্যালকুলেশনটা যদি সঠিক থাকে, আশা করি এই ধরনের প্রশ্নের সমাধানগুলো তোমরা করতে পারবে। এবার তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে একটু আলোচনা করি। লিমিটিং বিক্রিয়ক আলোচনা করার পূর্বে আমাদের একটা প্রশ্ন লিখে রাখছি বোর্ডে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন হচ্ছে 50 গ্রাম ম্যাগনেসিয়াম নিলাম আর 50 গ্রাম অক্সিজেন নিলাম, এই দুইটাকে একসাথে করলে নিশ্চয়ই এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তো নিশ্চয়ই এরা 50 গ্রাম সমানভাবে বিক্রিয়া করবে না। কোন বিক্রিয়াটি পূর্বেই শেষ হয়ে যাবে, এটা প্রথমে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। যে বিক্রিয়াটি পূর্বেই শেষ হয়ে যাবে সেই বিক্রিয়াটিকে আমরা বলবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তার মানে লিমিট ক্রস করে ফেলেছে। এই লিমিটিং বিক্রিয়ক হিসাব করার জন্য আমরা পূর্বের মতোই আমাদের সমীকরণ অর্থাৎ বিক্রিয়াটা দেখাইতে হবে। তো আমরা দেখো বিক্রিয়াটা দেখাচ্ছি। আমরা জানি যে ম্যাগনেসিয়াম এবং
অক্সিজেন, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। তো যেহেতু এখানে অক্সিজেন 2 পরমাণু আমরা দিলাম, ম্যাগনেসিয়াম 2 ছিল, এখানেও দিলাম। তো সেক্ষেত্রে পূর্বের মতোই আমরা ম্যাগনেসিয়ামের ভর জানি কত? 24 গ্রাম। অক্সিজেনের হচ্ছে 16, 2 পরমাণু ছিল লিখলাম। এখানে 2 ইন্টু ম্যাগনেসিয়ামের কত? 24 এবং অক্সিজেনের হচ্ছে 16। তো আমরা এখানে কত ছিল যেন আমাদের? 48, এখানে 32, এখানে 2 ইন্টু কত হয়েছে যেন আমাদের? 40। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করে লিখতে চাই কত হবে? 80। প্রত্যেকটা গ্রাম, এটাও ছিল গ্রাম, এটাও ছিল গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তো এখানেই তো আমরা দেখতে পাচ্ছি যে এরা সমান নয়। দেখো এখানে 48 গ্রাম, এখানে 32 গ্রাম, সুতরাং সমান সমান কখনোই আমাদের বিক্রিয়া লাগে না। তাহলে আমরা এই কথাটা এখানে একটু লিখে নিই। দেখো আমরা এই কথা বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে, অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম যেন? 32 গ্রাম। সুতরাং আমরা বলতে পারি 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, তাই তো? আমরা এখানে ম্যাগনেসিয়াম লিখে নিলাম কত যেন? এখানে 32 ডিভাইডেড 48 গ্রাম। সুতরাং আমাদের দেখো ম্যাগনেসিয়াম দিছিল কত যেন? 50 গ্রাম। তার মানে 50 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 32 ইন্টু 50 ডিভাইডেড 48। তো আমাদের নিচে 48, উপরে গুণ করলে হয় হচ্ছে 1600, আর এখানে হয় হচ্ছে 33.33 গ্রাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন কত? মাত্র এখানে যদি আমাদের ম্যাগনেসিয়াম 50 গ্রাম শেষও হয়ে যায়, আমাদের অক্সিজেন লেগেছিল মাত্র 33.33 গ্রাম। তার মানে আমরা যদি এখন অক্সিজেনটা 50 গ্রামই শেষ করতে চাই, তো নিশ্চয়ই এখানে আরো বেশি লাগবে। দেখো অক্সিজেন শেষ হয় না, এর 50 গ্রাম শেষ। তাহলে যদি আমি অক্সিজেন 50 গ্রাম শেষ করতে চাই, তাহলে কি ম্যাগনেসিয়াম আরো বেশি লাগবে না? তাহলে মানে এখানে ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। তার মানে ম্যাগনেসিয়াম 50 গ্রাম শেষ করতে চাইলে যেটা আগে শেষ হয়ে যাবে, তার মানে অক্সিজেন শেষ হয়নি, ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে। সুতরাং ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যদি আমাদের ম্যাগনেসিয়ামই থেকে যাইতো, অক্সিজেন আগে শেষ হয়ে যাইতো, তাহলে আমরা বলতাম অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে অক্সিজেন শেষ হয়নি। দেখো ম্যাগনেসিয়াম কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে কি? আমরা 50 গ্রাম দিয়েছিলাম তোমাকে, 50 গ্রাম শেষ, এখানে দিয়ে দিয়েছি 50 গ্রাম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার প্রেক্ষিতে এখানে মাত্র উৎপন্ন হয়েছে 33 গ্রাম, কিন্তু আমাদের আরো অবশিষ্ট আছে। এখন অনেক সময় প্রশ্ন করে কত গ্রাম অবশিষ্ট রইল। তো এর ব্যাপারটা ইজি, সেটা হচ্ছে কি, অবশিষ্ট পরিমাণ যদি আমরা বের করতে চাই, আমাদের অক্সিজেন কিন্তু দেওয়া ছিল 50 গ্রাম, আর আমাদের পাইলাম কত গ্রাম যেন? 33.33 গ্রাম। তার মানে আমরা এখানে এই কথা বলতে পারি কত ছিল যেন? 6-7 এত গ্রাম। তার মানে আমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেন কিন্তু 50 গ্রাম তো শেষ হয়নি, বরং আরো 16.67 গ্রাম বেঁচে গেছে এবং ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে। যে শেষ হয়ে গেছে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের এই প্রদত্ত বিক্রিয়াটি এখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, অক্সিজেন নয়। তো এভাবে যদি আমাদের যে কোনো যৌগতে দুইটি মৌল বা ততোধিক মৌলের পরিমাণ দেয়, ঠিক একইভাবে আগে প্রথম আমরা কি করব? বিক্রিয়াটি দেখাবো এবং বিক্রিয়ায় বিদ্যমান মৌলসমূহের গ্রাম এককে কত গ্রাম আছে সেটা একটু নির্ণয় করব। এরপর কার সাথে কতটুকু বিক্রিয়া করে ঐকিক নিয়মে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। যে আগে শেষ হয়ে গেছে তাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে উপলব্ধি করেছ এবং এই অঙ্কগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবারও অগ্রিম স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।